সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, মেজর জামান। আমার ডান দিকে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কী হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 তেল নিয়ে তেলেসমাতি, লিটারে বাড়ল 12 টাকা। ট্যারিফ কমিশনের নির্দেশ মানছে না কেউ, নেই মনিটরিং। 2013 খেলাপি ঋণ 43,000 কোটি টাকা। এক বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 20,081 কোটি টাকা। 2014 রাজনৈতিক হত্যা আতঙ্ক বাংলাদেশে। থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি সহ 3 পুলিশের নামে হত্যা মামলা। 2015 বিশ্বব্যাপী গণমাধ্যম স্বাধীনতার অবনতি হচ্ছে, বাংলাদেশ 146 নম্বরে। 2016 পুলিশ ও প্রশাসনের রোগ ঢুকে গেছে, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সরকারি ব্যাংকে 23,000 কোটি টাকার খেলাপি ঋণ। 2017 দরপত্র ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েই ছাত্রলীগের সংঘর্ষ। 13 মাসে 25 বার সংঘর্ষ, 3 জন নিহত। ফুটপাতে দলীয় কার্যালয়, দোকানপাট। ডিএনসিসির 8 নং ওয়ার্ড। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকারীরা দেশের শত্রু, এমপি। 2018 সাংসদের প্রশ্রয়ে খুনের আসামিরা, যশোরের শার্শা। সিঙ্গাইরে 4,000 গাছ কেটে মহাসড়ক, শুরুতেই 2 নম্বর ইট। 2020 মেয়াদ শেষে অগ্রগতি 1.5%, ঢাকা ওয়াসা খাল খনন প্রকল্প। 6 মাসের কাজ শেষ হয়নি, 26 মাসেও সময় বাড়ানো হয়েছে 3 বার, বরাদ্দ বেড়েছে, অগ্রগতি মাত্র 50%। টাকার বিনিময়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে ছেড়ে দিল পুলিশ। BRTA again wants to buy license cut without tender. 2021 নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়ার হুমকি আওয়ামী লীগ নেত্রীর। সংখ্যা থামছেই না, ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন, পৌরসভা নির্বাচন। 2022 ওয়াসা প্রকল্প নিলেই ব্যয় বাড়ে। রায়পুরে ফসলি জমির টপ সয়েল নিয়ে যাচ্ছে ইট ভাটার মালিকেরা। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস কল অফ প্রোটেস্ট। VC says sorry after 28 days. 2023 মুরাদনগরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে ঘর ছাড়া 3 পরিবার। ব্যবসায়ীকে থানায় ডেকে স্ত্রীর থেকে 15 লাখ টাকা নিলেন ওসি। কিলিং পাম ট্রেস, হাইকোর্ট keeps আওয়ামী লীগ লিডার স্ট্যান্ডিং ফর 5 hours. 2024 দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার বিরুদ্ধে হেলিকপ্টার কেনার অভিযোগ, তদন্তে দুদক। সাগররুনি হত্যা তদন্তে মারাত্মক অনিয়মে উদ্বেগ জানিয়েছে CPJ। Non-performing loan surges by 25,000 crore টাকা। প্রথমেই যাচ্ছি মেজর জামান, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি সহ 3 পুলিশের নামে হত্যা মামলা। এই অনিরাপত্তা কি বর্তমান পুলিশের ভঙ্গুর অবস্থাকে কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? নিরাপত্তা হেফাজতে নিহত হওয়ার ঘটনা আমাদের এখানে নতুন না এবং ধারাবাহিকভাবে হয়ে আসছে, বিভিন্ন সময় হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে তত্ত্বাবধানে বা তাদের নিরাপত্তা হাজতে থাকা অবস্থায় মৃত্যুটা অত্যন্ত নিন্দনীয়, মানে অযাচিত, তাও হচ্ছে। এখন পুলিশের যে মূল আইন সেটা হচ্ছে 1861 সালের, তো সেটার থেকে পরবর্তী, এবং সেটা কিন্তু এই সাবকন্টিনেন্টে ব্যবহার করা হচ্ছে, সেই অনুযায়ী চলছে। এরপরে বিভিন্ন সংসদে নিয়ে বিভিন্ন আসছে। আপনার মনে আছে মিরপুরে একটা রাজনৈতিক কর্মীকে হত্যার কারণে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল এবং তার বোধহয় সাজাও হয়েছিল, বিয়ের অনুষ্ঠান থেকে তুলে আনা হয়েছিল। রাইট। তো এখন এই জায়গায় আমি শুধু মানে কয়েকটা কথা বলতে চাই।
যেমন ধরেন ছুরিটা সার্জনের হাতে আছে, শল্যবিদের হাতে আছে, তার কাছে একরকম, আর ওই ছুরিটা একটা সন্ত্রাসীর কাছে আছে, সেটা হচ্ছে অন্যরকম। সমস্যাটা যেটা হচ্ছে, এবং আমাদের এই 53 বছরের স্বাধীনতায় পুলিশকে পুলিশের মতো চলতে না দিয়ে, তাদেরকে আইনের মোতাবেক চলতে না দিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। আপনি খেয়াল করেছেন যে পুলিশের বিভিন্ন কর্মকর্তা যেভাবে প্রেস ব্রিফিং করত, সরকারি কর্মকর্তা ওইভাবে প্রেসে কথা বলার কথা না, কিন্তু তারাই দণ্ডমুণ্ড, তারাই সবকিছু করণের মালিক। এখন এই পর্যায়ে নেওয়ার কারণে আপনার মনে আছে বেনজির সাহেবের একটা কথা, দম্ভুক্তি, যে আমরা মাটির তলায় থেকে উঠিয়ে নিয়ে আসবো। সো এইটা করছে, এবং সেটাকে কিছুটা আপনাকে আবরণ দেওয়ার জন্য তারা এই সন্ত্রাসী কার্যক্রমটাকে দারুণভাবে ব্যবহার করেছে। 9/11-এর যে টুইন টাওয়ার আক্রমণ, সেই সময় যে বিশ্বব্যাপী, এখন ওই দেশগুলো তারা একটা বয়ান তোলে তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য হাসিল করার জন্য। এখন আমরা স্বাধীন, তাদের ওই ন্যারেটিভ আর আমাদের ন্যারেটিভটা এক না। ঘটনা হচ্ছে সেই ন্যারেটিভটাকে আবরণ হিসেবে ব্যবহার করে আমাদের দেশে এই যে আপনার জঙ্গি নাটক করা, এই নাটকের আপনার এই যে আরেকজন যিনি দারুণভাবে নিন্দিত একজন পুলিশ প্রধান আইজিপি ছিলেন, ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, এই শহীদুল হক, এই ভদ্রলোক তো আবার একটা নাটকের কথা একটু ইঙ্গিত দিয়েছেন ওনার এক লেখার আছে। তো এখন এইভাবে মানে অর্থাৎ পুলিশের মূল উদ্দেশ্য থেকে যদি শাসক গোষ্ঠী তাদেরকে দিয়ে অন্য কিছু করাতে চায়, তখন এই ধরনের জিনিসগুলো হয়ে আসে। আর কাস্টডিতে আপনার একটা মানুষের কাছে তথ্য আদায় করতে হবে, এবং তথ্য আদায়ের ক্ষেত্রে সারকমস্টেন্সিয়াল বিভিন্ন ইয়ে করে বলে যে ভাই দেখো তুমি তো এটা করছো, তুমি তো এটা করছো, এখন তুমি কীভাবে অস্বীকার করবা, অ্যান্ড এইগুলো না করে আপনাকে ওদের সহজ পদ্ধতি হচ্ছে ওই অত্যাচারে চলে যায়। তো অত্যাচারে চলে গেলে এখানে আবার সবার শারীরিক সহজ পদ্ধতি, এটা কি আসলে কোনো পদ্ধতি না? এটা কোনো পদ্ধতি না। আপনাকে এই জায়গায় একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এটা খুব আলোড়ন তুলেছিল। সেটা হচ্ছে একজন লোক, সে বলছে যে আমি এটা খুন করেছি, কিন্তু পরে দেখা গেল মামলা যখন সুষ্ঠুভাবে তদন্ত হলো, তখন সেই মামলাতে সে জড়িত না। তো ও জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন এটা স্বীকার করলে? তখন বলল যে আমার বিচারের রায় হয়ে আমার কবে ফাঁসি হবে, 3 বছর বা 5 বছর আমার কন্ডেম সেলে থাকতে হবে, আমি যদি অপরাধী প্রমাণিত হই। কিন্তু আমি এই যে ইন্টারোগেশনের অর্থাৎ জিজ্ঞাসাবাদের অত্যাচার এড়াবার জন্যে আমি এই ভুল তথ্য দিয়েছি। তো এখন হচ্ছে কি যে ইন্টারোগেশনটা সত্যিকারের অর্থে তথ্য আহরণের চাইতে অত্যাচার এবং সহজে মার, এবং সে যেহেতু তার কোনো জবাবদিহিতা নাই। আমার মনে হচ্ছে বিএনপি আমলে একজন পুলিশের কর্মকর্তা কোহিনুর সাহেবের কথা খুব শোনা গিয়েছিল। এখানে তথ্যটা একটু দর্শকদের জানা উচিত। এই কোহিনুর সাহেবের একটা মেয়ে সম্ভবত আত্মহত্যা করেছিল, আমি আর পুলিশ অফিসারের কাছে শুনছি। কারণ এই সরকার আসার পরে ওই মেয়েটাকে বিভিন্নভাবে মানসিকভাবে এত টর্চার করা হচ্ছে, স্কুলে যেতে পারতো না, কলেজে যেতে পারতো না, সোশ্যাল বুলিং এর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এবং সে নাকি আত্মহত্যা করেছিল। দুর্ভাগ্যজনক। তো এখন এটার সাথে আপনি যদি একটু লাইন টানেন, দেখেন যারা এইগুলো করেছে, এখন এই অবস্থায় দেখেন তাদের নাম, হারুনের নাম আসছে, বেনজিরের নাম আসছে, শহীদুল হকের নাম আসছে, আর কত হকের নাম আসছে, মনিরুল হক। তো এখন তারা এখন নিজেরা এখন ওদের আত্মজিজ্ঞাসা, আত্মদংশন হচ্ছে কিনা জানি না, কিন্তু লোকজন তো বলছে। সমস্যাটা হচ্ছে এই লোকজন এখন বলছে, কিন্তু মনে করেন যে পট পরিবর্তনের পরে বা যখন রাজনৈতিক সরকার আসবে, তখন সেই রাজনৈতিক সরকারগুলো তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এদেরকে ঠিক আগের মতো ব্যবহার করবে কিনা, সেটা করার সম্ভাবনা খুব বেশি। কারণ আমরা যদি 91 সাল থেকে ধরি, আপনি তো আগে বলছেন স্বৈরাচার সরকার, সামরিক সরকার, বাদ দেন, আপনি 91 সাল থেকে যদি এই পর্যন্ত ধরেন, গত এই 25 বছর আর আগেকারের 9 বছর, এই 32 বছর হিসাব করে দেখেন পুলিশের ব্যবহারের ক্ষেত্রে কি কিছু পরিবর্তন হয়েছে? এখন বলতে পারেন যে গত সরকার তারা এক নাগাড়ে ছিল, এবং তাদের ভোট প্রকৃত ভোট কে দিচ্ছে না দিচ্ছে সেটা বিষয় না, ভোটের বাক্স ব্যালট থাকলেই হবে, নিজের মতো করে ভোট দিয়ে রাত দিন ডামি, তুমি আমি ডামি,
সব কিছু মিলে করছে। সুতরাং এই ক্ষেত্রে দেখছে যে যে জায়গায় একটুখানি আওয়াজ হবে, এক জায়গায় মানুষের তার কথা শুনবে বা তার বিরুদ্ধে সরকার বিপক্ষে একটা জনমত গড়ে উঠবে, ওইটাকে মানে শুরুতেই সমূলে বিনাশ করার জন্য এই ধরনের পুলিশি কারসাজি। এবং এখান থেকে তো আমাদের বের হতে হবে। বের হতে হবে, ঘন্টাটা বাঁধবে কে? সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কিন্তু কাউকে না কাউকে তো বাঁধতেই হবে। এটা আমরা তাত্ত্বিকভাবে বলতে পারি, কিন্তু আপনি যদি সেটার সাথে, কিন্তু প্রায়োগিকভাবেও তো বাঁধতে হবে। এটা উচিত প্রত্যাশা, কিন্তু বাস্তবে আমি খুব একটা বেশি আশাবাদী হতে পারছি না। কারণ এই জনমানুষের, যেমন যে কোনো একটা পরিবর্তন হলে সময় দরকার, সময় লাগে। আপনি দেখেন যে এত অধৈর্য, মানে ভাবটা আমাদের না এখনই করতে হবে। 16 বছর 15 বছর 9 মাস অপেক্ষা করছি, ভোট দিতে পারি নাই, কিন্তু এই ভোটটা কালকে দিতে হবে, কেন এই সরকার লম্বা করছে? এরকম অনেক প্রশ্ন তুলছে। আমি কাউকে দোষারোপ করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। তো তার ফলে হয়েছে কি, যে কোনো জিনিস প্রয়োগের জন্য যে সময় এবং সেটাকে গড়ে আসার জন্য যে সময়টা দরকার, সেই সময়কে আমরা দিচ্ছি। সালমান, সেটি হচ্ছে আমরা একটি খবরে দেখলাম প্রশ্নপত্রে অব্যবস্থাপনার কবলে পরীক্ষা। আর কি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা বিগত শাসনামলে? গত 16 বছরে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যেমন ধ্বংস করা হয়েছে, জনগণের বিভিন্ন অংশ যেমন প্রচণ্ড খারাপ অবস্থার মধ্য দিয়ে ছিল, তাদের জীবনে নিপীড়ন নেমে এসেছিল, ঠিক তেমনি আমি একটা ছাত্র সংগঠন করি, আমরা দেখেছি খুব কাছ থেকে যে গত 16 বছরে বিভিন্ন খাত যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত। আমরা যদি বিগত দিনে ফিরে যাই, আমরা দেখব যে পিইসি পরীক্ষা, জেএসসি পরীক্ষার মতো পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেগুলো কোচিং সেন্টারগুলোতে পাওয়া গেছে। আগের দিন রাতে সেগুলো হাতে হাতে আমরা দেখেছি, পেতে আমরা দেখেছি, এবং ক্লাসরুমগুলোতে সে প্রকাশ্য সেগুলো হচ্ছে দেখে লেখার আয়োজনগুলো আমরা দেখেছি, এবং শতভাগ পাশ করিয়ে দেওয়ার আয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে সেগুলো করা হয়েছে, এবং শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাদেরকে এত সংখ্যক এ প্লাস পাইয়ে দিতে হবে। তাহলে এটার মধ্য দিয়ে শিক্ষা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা দেখেছি যে আপনার এখানে যদি আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিবেশগুলো ছিল বিগত সময়ে, এই জুলাই আগস্ট মুভমেন্টের সময় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 15 জুলাই যখন ছাত্রদের উপর হামলা করলো ছাত্রলীগ, আমরা দেখলাম যে একদিন পরে 17 তারিখেই গভর্নমেন্টের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুকুম দেওয়া হলো প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার জন্য। অথচ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আরও যেগুলো আছে সেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাহলে এভাবে তো সেগুলো বন্ধ হতে পারে না। বিগত সময় আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে হলগুলোতে নির্যাতন নিপীড়ন করেছে, এবং আমরা যারা বিরোধী দল করতাম, আমাদের দল করার জন্য, সংগঠন করার জন্য, মত দেওয়ার জন্য, যে আমাদের ওপর যে নিপীড়নগুলো চলেছে দিনের পর দিন, আমাদেরকে জেলে যেতে হয়েছে, আমাদেরকে নিপীড়নের নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদের উপর অত্যাচার চলেছে বিভিন্নভাবে, আমরা রক্তাক্ত হয়েছি বারবার। কিন্তু এবং আমরা দেখেছি সেই সময় আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত ছিলেন যে শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছে ছাত্রদেরকে শিক্ষিত করা, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা। অথচ আমরা দেখেছি যে বিগত সরকার শিক্ষকদের একটা অংশকেও বিভিন্ন রকম অনৈতিক কাজগুলোতে তারা কিন্তু যুক্ত করেছিল। এবং যে ডাকসু নির্বাচনটার কথা যদি আমি বলি, যদি ফিরে যাই, সে ডাকসু নির্বাচনটাতে আমরা দেখেছি যে কারচুপি হয়েছে, সেগুলোর সঙ্গে যেমন ছাত্রলীগ যুক্ত ছিল, একইভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকরা সেখানে কিন্তু যুক্ত ছিলেন। মেজর জামান, আপনার কাছে একটু জানতে চাই, শিক্ষা ব্যবস্থা কি শুধুমাত্র ছাত্রলীগের এই কারণেই শিক্ষা ব্যবস্থা এক ধরনের হুমকির মুখে পড়েছিল, না আরও কোনো বিষয় ছিল? বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে যে সাউথ আফ্রিকার একটা দেওয়ালে লেখা ছিল একটা জাতি ধ্বংস করার জন্যে অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া, এবং সেটাই আমার মনে হয় এটা পরিকল্পিত। যারা এই শিক্ষার দায়িত্ব বা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য, তাদের সন্তানরা তো এখানে পড়ে না, তারা পড়ে বাইরে। সুতরাং উদ্দেশ্য হয় জনগোষ্ঠী যেন সুশিক্ষায় স্বশিক্ষায় উন্নতি করতে না পারে, সেই জন্যে তো তাদেরকে স্কুলে যাবে কিন্তু পড়াশোনা হবে না। আপনার কি মনে আছে জনাব নুরুল ইসলাম নাহিদ সম্ভবত বাংলাদেশের দীর্ঘতম শিক্ষামন্ত্রী ছিলেন, উনি একটা ব্ল্যাকবোর্ডে একটা বানান ঠিক মতো লিখতে পারছিলেন না, এটা নিয়ে অনেক ট্রল হয়েছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে নুরুল ইসলাম নাহিদ সাহেবের মতো মানুষ যদি শিক্ষামন্ত্রী হয়, আওয়ামী লীগ সরকারও আগের জামানায় ওরা কিন্তু বেশ
যাদের নাম করা লোকদেরকে শিক্ষা মন্ত্রী হিসেবে রেখেছে, এবং আমাদের বরাবরই সেই 53 বছরের ইতিহাস, এই আপনি 15 বছর 9 মাস বাদ দেন, বাকি সময় কিন্তু এটা ছিল শিক্ষা ব্যবস্থাটা একটা যে লোক যার সম্পর্কে quality ছিল, রাইট। কিন্তু সেইটা কিন্তু পরবর্তীতে নাহিদ সাহেবের মাধ্যমে এটি কি আসলে সরকারের ব্যর্থতা, না এটি আসলে কোনো প্ল্যান? আমার কাছে ব্যর্থতা কেন হবে ভাই বলেন তো আমারে? এটা হচ্ছে প্ল্যান করা। কারণ আপনি যদি মানুষ সত্যিকার একটা শিক্ষিত লোক হয়, সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আমি একবার একটা ইন্টারভিউ নিতে গিয়ে দেখি আমি তাকে বললাম যে বাবা তুমি লেখো তো 1,10,25,, তো সেটা সে লিখতে পারলো না। আর এই ছেলেটা আপনার জিপিএ বেসে 3.8, মানে 5 ডিভিশন নাম্বার। আপনি সার্টিফিকেট পাবেন কিন্তু মানসম্মত শিক্ষা নেই। মোটামুটি এটাও তো একটা বৃহত্তর পরিকল্পনার একটা অংশ আমার কাছে মনে হয়েছে। একটি সংবাদের শিরোনামে দেখলাম যে সংঘাত থামছেই না, ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন, নির্বাচনে ভোটারের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়? আসলে আমরা সবাই তো ক্ষমতায় যেতে চাই, সুতরাং ক্ষমতায় কিভাবে যেতে চাই, মেরে ধরে ফেলাই দিয়ে আমি ক্ষমতায় যাব। এখন যারা দায়িত্বপ্রাপ্ত তারা যে মানুষগুলো নিয়ে কাজ করছে, যাদের সম্মতি নিয়ে কাজ করছে, এই জায়গায় এক সম্মতি দিয়ে যাবে আর বাইরে গিয়ে সে অন্যরকম কাজ বলে। আমি যা বললাম, নির্বাচন কমিশন তো সম্মতি নিবে সংবিধানের কাছ থেকে। নির্বাচন কমিশনের ভূমিকাটা শুধু হয়েছে নির্বাচনের দিনে যদি কোনো রকমের যদি এটা করতে পারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, যেমন 91 সালে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, তারা তুলনামূলকভাবে অনেক বেশি তারা তাদের অথরিটি প্রয়োগ করতে পেরেছিল, কিন্তু পরবর্তীতে এগুলো আবার কিছুটা দুর্বল হয়ে গেল। আপনার মনে আছে তোফায়েল সাহেব বা আওয়ামী লীগ সম্পর্কে বলা হয়েছিল যখন 2001 সালে তারা ক্ষমতা ছেড়ে দেয়, তখন তারা অনেকে কলমের মুখ বন্ধ করতে ভুলে গেছিল, কারণ ক্ষমতায় তো এসে যাচ্ছে। আর লতিফুর রহমান সাহেব এক রাতের সব পরিবর্তন করলো। এই জন্যে আওয়ামী লীগ বোধহয় উনি কিন্তু আওয়ামী ঘরানার লোক, ওনার বাবা মশিউর রহমান, উনি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন যশোরে। তো তাকে তো এখন সবচেয়ে বেশি উঠতে উঠতে মানে অভিশাপ দেয়। এবং আমি জনাব তোফায়েল আহমেদের সাথে মুখ থেকে শুনেছি ওনার সম্পর্কে খুব কটু কথা। তো এখন এই হচ্ছে অবস্থা। তো তারপরেও এটা করতে হবে এবং করার কোনো বিকল্প নেই, যতদূর করা সম্ভব। ভারতের টিএন সেশন উনি চিফ ইলেকশন কমিশন হওয়ার পরে অনেকগুলো পরিবর্তন এনেছিলেন এবং এই জন্য তাকে স্মরণ করে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পরে কিন্তু সেটা আবার অনেকটা কম্প্রোমাইজড হয়ে গেছে। এটা কম্প্রোমাইজ হয়েছে। আপনি ট্রাম্পের দেখেন, যারা ক্যাপিটাল হিলে গন্ডগোল করছিল তাদের অনেকে মার্জনা করে দিয়েছে। আদালতের রায়কে, সাজাকে তারা উনি স্থগিত করেছেন, প্রেসিডেন্ট হিসেবে যেটা করতে পারেন নির্বাহী আদেশের মাধ্যমে। তো নির্বাচনে ক্ষমতায় যাওয়ার একটা সবসময় একটা প্রতিযোগিতা থাকে। এখন আমাদের এখানে কেন জানাই মানে এমনই যে, তাহলে কি শেষ পর্যন্ত ওই অনিরাপদই থাকছে ভোটাররা? নিরাপদ বেশ কিছু সময় থাকবে মনে হয়। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে তাদেরকে নিরাপদ করা যাবে। একজন ভদ্রলোক, তার সাথে আমার নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তো উনি একজন জনপ্রতিনিধির সাথে কথা বলছিলেন। তো বলে যে এখন যেহেতু গত নির্বাচন হয় নাই, টাকা পয়সা দিয়ে সব ঠান্ডা করছে আর ডান্ডা দিয়ে ঠান্ডা করছে, এখন যেহেতু নির্বাচন হবে, ওই ভোটাররা মনে করছে যে গতবার তো টাকাটুকু পেয়েছিলাম, এবার যে ভোট দেব আমার তো টাকা পয়সা পাওয়ার দরকার, তো এবার তো ভালো ভোট এবং প্রতিযোগিতা হবে, সুতরাং আমি ভোটার হিসেবে আমারও তো রেট বেড়ে গেছে। এরকম একটা জিনিসও কাজ করছে এবং করবে। তো এটাতেও আসলে নাগরিক হিসেবে আমাদেরও এখান থেকে বেরিয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কোনো সন্দেহ নেই, আমার দায়িত্ব, কারণ আমি যাদের নির্বাচিত করব তারাই আমাদেরকে চালাবে। সে 5 বছর হোক বা 4 বছর। লাভের আশায় বড় ক্ষতির মুখে আমরা যাতে না পড়ি সেটিও আমাদের মনে রাখতে হবে। এবং আমি অনুরোধ করি সবাইকে, দয়া করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো লোক যাতে উঠে আসে, সেই পরিবেশ তৈরি করার জন্য। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু সালমানের কাছ থেকে শুনে আসি। আমরা একটি সংবাদে দেখলাম তেল নিয়ে তেলেস্মাতি, লিটারে বাড়লো 12 টাকা, ট্যারিফ কমিশনের নির্দেশ মানছে না কেউ, নেই মনিটরিং। এই বৃদ্ধি তো আওয়ামী লীগ ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত করেছে, তাদের মধ্যেও তো তেল গ্যাসের লোক ছিল। কেন তারা কোনোদিনই এই দাম বৃদ্ধির জন্য আন্দোলন করেনি? নাকি তারা ভুলে গিয়েছিল সরকারে থাকলেও গণ আন্দোলন করা যায় বা
সরকারের এরকম সিদ্ধান্তের বিরোধিতা করা যায়? আপনি ভোজ্য তেল বলুন, জ্বালানি তেল বলুন, আমরা দেখেছি যে বিগত সময়ে বিভিন্নভাবে যে আন্তর্জাতিক বাজারের কথা বলে তেলের দাম বাড়ানো হয়েছে, অথচ আমরা এটাও দেখেছি আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই মাত্রা তেলের দামটা কিন্তু কমানো হয়নি। এটার মধ্য দিয়ে জনগণের পকেট কেটে যারা যখন যে আওয়ামী গভর্নমেন্ট লীগের ছিল, লোকজন এটা প্রতিবাদ তো করতে পারতেন, তাদেরও তো এখানে এই টাকা একটা দিতে গুরুত্বপূর্ণ হচ্ছে। ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যারা ব্যবসায়ী বড় বড় তারা আর যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন, ভোটটা দেন সাধারণ মানুষ, তারা কিন্তু এক নন। ফলে আওয়ামী লীগের যারা ব্যবসায়ী, আওয়ামী লীগ চেয়েছে যে আওয়ামী লীগের ব্যবসায়ীরা জনগণের পকেট কেটে ফুলে ফেপে উঠুক, কিন্তু সাধারণ পিপল যারা, এদেরকে বুঝতেই দেওয়া হয়নি যে কি করে একদল লোক যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারা পকেট কেটে লক্ষ কোটি টাকা জনগণের পকেট থেকে নিয়ে যাচ্ছে। তাদেরকে এইভাবে বোঝানো হয়েছে, জনগণের সামনে প্রতারণা করা হয়েছে বিভিন্ন সময় মন্ত্রীদের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, ফলে আমাদের বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ফলে আন্তর্জাতিক আমি যে বাজারে তো কথাটা, কমেছেও। ইয়েস, তাহলে আন্তর্জাতিক বাজারে যখন কমেছে তখন কিন্তু আবার তারা কমায়নি। ফলে আমরা এটার মধ্যে দিয়ে কি দেখলাম? এটার মধ্যে দিয়ে দেখলাম যে জনগণ ঠকলো, কিন্তু আওয়ামী যে ব্যবসায়ীরা বা যার ব্যবসায়িক গোষ্ঠী যারা, তাদেরকে কিন্তু আসলে পকেট কাটার সুযোগ গভর্নমেন্ট গুলো কিন্তু এখনো তো করে তারা দিল। একই কাজ করছে, হ্যাঁ, এখনো করছে। তো তারা নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত আমি এই জন্যই বলছিলাম যে বিভিন্ন জনগণের পক্ষ থেকে কিন্তু এই কথাটা কিন্তু খুব এখন শোনা যাচ্ছে যে আপনারা ভাঙাভাঙি না করে সিন্ডিকেটটাকে ভাঙুন। কারণ সিন্ডিকেটটাই হচ্ছে জনগণের তো একটা বড় ক্রাইসিসের মধ্যে আছে। যেমন ধরুন, আপনি যদি বলেন সয়াবিন তেলটা, যে সয়াবিন তেলের হচ্ছে আপনার প্যাকেটে লেখা 90 টাকা, দোকানি বলছে যে তার কোনো সরবরাহ নেই, 90 টাকা লেখা, সেটা বিক্রি হচ্ছে 100 টাকা। আধা লিটার বোতলের কথা বলছি আমি, 2 লিটার বোতল বিক্রি হচ্ছে 200 টাকা। তাহলে এই যে এখন পর্যন্ত, তার মানে কি? তার মানে যেটা হচ্ছে যে বিগত সময়ে যা লুটপাট করতেন, যারা জনগণের পকেট কেটেছেন, সেই লুটপাটকারী ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা, সেই যে বড় বড় যারা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, তাদের লুটপাটটা কিন্তু কোনো অংশে এখন পর্যন্ত কিন্তু কমেনি। ফলে জনগণ খুব করে চায়, আমরাও খুব করে চাই যে এই সমস্ত বড় বড় লুটপাটকারী প্রতিষ্ঠান যারা জনগণের পকেট কাটছে, বিগত সময়ে কেটেছে, এখনও কাটছে, এবং এখন এই সমস্ত বড় বড় মানে প্রতিষ্ঠানগুলো, পুঁজিপতি প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা ব্যাপারটা, তাদের হাতটা কিন্তু গুটিয়ে নেয়নি, নতুন করে তারা কিন্তু এই লুটপাটের ব্যবস্থাটা করছে, যার পুরো প্রভাবটা বাজারে পড়ছে, মানুষ ক্ষতিগ্রস্ত এখনো হচ্ছে, থেমে মানুষ নেই। খেতে পাচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। যে আপনার কাছ থেকে শুনবো, যেমন ভাই ছোট্ট করে একটু আপনার কাছ থেকে একটু আলোচনা শুনি। সেটি হচ্ছে পুলিশ ও প্রশাসনের রোগ ঢুকে গেছে। প্রসঙ্গক্রমে গণফোরামের সভাপতি, তৎকালীন সভাপতি ডক্টর কামাল হোসেনের কথা বলেছিলেন, পুলিশের রোগের লক্ষণ প্রকাশিত, কিন্তু গণমানুষের সাথে সরাসরি সম্পৃক্ত নয় বলে অন্যান্য বাহিনীগুলোর এই রোগ তো প্রকাশিত হয়নি, পুরোপুরি প্রকাশিত হয়নি। কেমন ছিল অন্যান্য বাহিনীগুলোর সেই অবস্থা? মানুষ কত অত্যাচারী হতে পারে! একটা ছোট 4-5 বছর একটা বাচ্চাকে হাজতে রাখছে, তার বাবাকে পায় নাই। এটা গত সময় বয়ান। এখন কিন্তু এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জন কিন্তু বিভিন্ন জনের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করছে, এটা হচ্ছে বাস্তব। ওনার এই প্রশ্নটা আমি একটু একমত পোষণ করি, বুঝলি কি, অন্যান্য যারা আইন শৃঙ্খলার জন্য নিয়োজিত হয় অল্প সময়ের জন্য, তাদের জিনিসটা লোকের সামনে এত আসে না, সুতরাং তাদের ত্রুটি থাকলেও ওইভাবে আসে না। তবে আনসাররা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড হয়, তাদের কথাটাগুলো আসে। সেনাবাহিনী তো এর আগে এইভাবে ডিপ্লয়েড হয়নি, তো এখন হচ্ছে। সব জায়গায় কিছু ত্রুটি থাকে বা ভুল করতে পারে, কিন্তু কথা হচ্ছে না, ভুল করা আর সিদ্ধান্ত নিয়ে করার মধ্যে তো পার্থক্য আছে। রাইট, আমি সেটাও স্বীকার করি আপনার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন আমি ভুল করলাম, কিন্তু আমার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেটা অন্যান্য জায়গায় বিশেষ করে পুলিশের ক্ষেত্রে জবাবদিহির বিষয়টা বড়ই জটিল Absent। এবং অ্যাবসেন্ট। তার ফলে কিন্তু এগুলো করার সুযোগ পায়। যেমন এই বাচ্চার উদাহরণটা যে দিলাম। আর আমি সেনাবাহিনীর কিছু ত্রুটি হচ্ছে, যেমন কুমিল্লাতে একটা দুর্ঘটনা ঘটছে, এটা আমি পুরা জিনিসটা এইভাবে আসে নাই কোন পরিপ্রেক্ষিতে কি হয়েছে, তবে সেটা দুঃখজনক, তবে জবাবদিহিতা আসে, এবং আপনি দেখেন যে মানে মিনিমাম একটা জবাবদিহিতা এবং আছে। এই দুটো ইয়ে করা, আপনি আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হয়েছে, তারপরে দুঃখ প্রকাশ করেছেন রাইট, এবং সেটা ওই তদন্ত করবেন এবং ওনাকে ক্লোজ করেছেন, এবং সেটি ক্লোজ আছে। ঠিক না, ওনাকে ওই জায়গা থেকে ক্যাম্প থেকে সরানো প্রত্যাহার হয়েছে, করানো রাইট, হয়েছে। যাতে তদন্তে উনি ইনফ্লুয়েন্স করতে না পারে। তো আমি আবার বলছি, এটা জিনিসটা ভুল আমার হতে পারে, আপনার হতে পারে, কিন্তু জবাবদিহিটা, অর্থাৎ আমি অন্যায় করে যেন আমি মনে না করি আমার ধরার কেউ নাই। জি,
এটা নিশ্চিত করে এটা নিশ্চিত করা। জি জি সালমান, শেষ প্রশ্ন ছোট্ট করে বলবেন। মুরাদনগরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে ঘর ছাড়া 3 পরিবার, নৌকায় ভোট না দিলে এলাকা ছাড়ার হুমকি আওয়ামী লীগ নেত্রীর। এটা তো একই ধরনের মবই, এখনো বিচারের নামে মবই চলছে। তাহলে আমরা আসলে কি আরবের সেই আইয়ামে জাহেলিয়ার খুনকা বদলা খুনের দিকে ধাবিত হচ্ছে কিনা? প্রথমত ব্যাপার যেটা মব জাস্টিস, এটার মধ্য দিয়ে কোনো ন্যায় বিচার নিশ্চিত হয় না। মব জাস্টিসের মধ্য দিয়ে একটা অন্যায় যেটা চলছে আরো একটা অন্যায়, সেটাকে আরো নতুন করে করা হয়, আরো একটা অন্যায়ের জন্ম হয়। ফলে এটা কোনো গণতন্ত্রের লক্ষণ না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি মব জাস্টিস দেখার জন্য না, নতুন করে অন্যায় সৃষ্টি করার জন্য না। প্রায় 2 সহস্রাধিক মানুষ, ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, এখন পর্যন্ত প্রায় 25,000-এর অধিক ছাত্র জনতা যারা আহত, তো তারা তার স্বপ্ন দেখেছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেখানে একটা গণতন্ত্র থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে। এখান থেকে বের হওয়ার জন্য আসলে সরকারের কি করতে হবে? সরকারকে যেটা করতে হবে, এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের যেই বাহিনীগুলো আছে সেগুলোকে কার্যকর করতে হবে। তার যে আইন, আদালত, বিচার, এই যে বিষয়গুলো সেগুলোকে কার্যকর করতে হবে। এবং জনগণের যে মানবাধিকার এবং একটা বিচার পাওয়ার অধিকার, এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। মেজর জামান, শেষ করবো, এই সরকারকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? সরকারকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে আইন শৃঙ্খলার ব্যাপারে, এবং যাদের যাদের দেখা যাচ্ছে একটু গাফিলতি আছে বাস্তবায়নে, তাদেরকে ধরতে হবে। নালে এত প্রত্যাশার উপরে এই সরকার এসেছে, সেটা লোকজন ব্যথিত হবে, আশাভঙ্গ হবে। জি, ধন্যবাদ মেজর জামান, ধন্যবাদ সালমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সোনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।